সকালবেলা আরামের যখন ঘুম ভাঙে তখন নিজের শরীরের উপর ভারী কিছুর অবস্থান টের পায়। খুব সুন্দর একটা ঘেরা নাকে এসে বাড়ি খায়। ঘুমের ঘোরে প্রাণ ভরে শ্বাস টেনে সেই ঘেরা নিজের মধ্যে ভরে নেয়। ধীরে ধীরে চোখ খুলে ফেলে ও, কিন্তু কিছু দেখতে পায় না, কারণ ওর চোখ মুখ মায়ার চুলে ঢাকা। আলতো হাতে চোখগুলো সরাতেই একটা নিষ্পাপ মায়া মুখখানা চোখের সামনে ভেসে ওঠে। বেশ কিছুক্ষণ সেই মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে ও। ওর বুকের কাছে হাতের বাহুতে মাথা দিয়ে শুয়ে আছে। অর্ধেক শরীরের ভার আব্রামের উপর। মায়া হালকা নড়তেই হুঁশ ফিরল আব্রামের। ধীরে ধীরে মনে পড়ে গেল কাল রাতের ঘটনা। হঠাৎই আব্রামের মুখের ভঙ্গি শক্ত হয়ে গেল। চোখ জ্বলে উঠল। ধাক্কা দিয়ে সরিয়ে দিল মায়াকে নিজের উপর থেকে। বেড কিছুটা বড় হওয়ায় মায়ার বিছানা থেকে পড়ল না, তবে ওর ঘুম ভেঙে গেল। প্রথমে বুঝতে পারল না কি হলো ওর সাথে আর ও কোথায় আছে। তারপর চোখ পড়ল আব্রামের উপর। আব্রাম কোমরে একটা চাদর পেঁচিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যাচ্ছিল। মায়ারও ধীরে ধীরে মনে পড়ে গেল কাল রাতের কথা। পুরো শরীর বিষাক্ত ব্যথায় অনুভব হচ্ছে। ধীরে ধীরে চোখ থেকে পানি গড়িয়ে পড়ল ওর। ওভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। ওয়াশরুমের দরজা খোলার শব্দে মায়া তাড়াহুড়া করে চোখের পানি মুছে ফেলল। আব্রাম শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। মায়া তাড়াহুড়া করে ওয়াশরুমে ঢুকে যায় এবং দরজা বন্ধ করে দেয়। ভেতরে যেতে মায়ার সমস্ত যন্ত্রণা এবং কষ্ট তার চোখে অশ্রু হয়ে ঝরতে থাকে। মুখের উপরে হাত চাপা দিয়ে নীরবে কান্নায় ভেঙে পড়ে। ঝর্ণার জল তার শরীরে পড়ছিল। আব্রাম পোশাক পরে রেডি হয়ে নিল বেরিয়ে যাওয়ার জন্য। যাওয়ার আগে সে তার কোট থেকে একটা চেক বের করে মায়ের কাছে এসে চেকটি মায়ের দিকে ছুড়ে দেয়। এই ধরো, তোমার রাতের সেবার মূল্য। মায়া নিজের ভেতরে কষ্ট লুকিয়ে নির্লজ্জভাবে চেকটা তুলে নিয়ে তাকালো। চেকে লেখা পরিমাণ দেখে মায়ের ঠোঁটে হাসি ফুটে ওঠে। আব্রামের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ স্যার। পরিমাণ দেখে মনে হচ্ছে আপনি আমার সার্ভিস খুব পছন্দ করেছেন। আশা করছি আবার আসবেন আমার কাছে। আব্রাম মায়ার চুল মুঠো করে ধরে একটু কাছে নিয়ে আসে। এতে মায়া ব্যথা পায়, কিন্তু মুখে প্রকাশ করে না। আব্রাম রাগে দাঁত কিরমির করে বলল, প্রশ্নই আসে না। এই শাহরিয়ার একবার যে জিনিস ব্যবহার করে তাতে দ্বিতীয়বার আর হাত দেয় না। মায়া একটু মন খারাপের ভান করে বলল, ওহ, এর মানে আপনাকে আমি আর আমার ক্লায়েন্ট হিসাবে পাবো না। সমস্যা নেই, আপনি না হলে অন্য কোনো মোটা পার্টি ঠিকই পেয়ে যাব। শহরে এমন কোনো লোকের অভাব নেই। যাই হোক, আজ রাতে আমার আরেকজন বড় ব্যবসায়ীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্য প্রস্তুত হতে হবে। আমি এখন ভীষণ ব্যস্ত। আপনার সাথে দেখা করে ভালো লাগলো মিস্টার আব্রাম শাহরিয়ার। এই বলে মায়া চেক নিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। আজ রাতে অন্য কারোর সাথে অ্যাপয়েন্টমেন্ট? এসব কথা শুনে আব্রাম অবাক হয়ে গেল। কেন জানি ওর খুব রাগ লাগছিল। তো আব্রাম কনফিউজড হয়ে বিরক্ত নিয়ে মনে মনে বলে, ও সারা শহরের মানুষ নিয়ে রাত কাটাক, তাতে ওর কি। এইভাবে আব্রাম সেখান থেকে সোজা তার অফিসের জন্য রওনা দেয়। ছাড়ার পর মায়া প্রথমেই ব্যাংকে যায় চেক ভাঙানোর উদ্দেশ্যে। ব্যাংকে নিজের কাজ সেরে তারপর যায় একটি নামকরা প্রাইভেট হাসপাতালে। তাড়াহুড়া করে একজন ডাক্তারের কেবিনে ঢুকে যায়। মায়াকে দেখে ডাক্তার বলে, ওহ, আপনি এসেছেন। হসপিটাল থেকে অনেকবার কল করা হয়েছিল আপনাকে, আপনি কল রিসিভ করেননি। ক্ষমা চেয়ে মায়া খানিকটা নার্ভাস কণ্ঠে বলো, আই অ্যাম সরি ডক্টর, আমি একটা কাজে আটকে গিয়েছিলাম। আমার পাপা এখন কেমন আছে? ডাক্তার মায়াকে বললেন, আসলে গত রাতে ওনার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, বারবার আপনার সাথে দেখা করতে চাইছিল, তাই আপনাকে এতবার ফোন করেছি। ডাক্তারের কথা শুনে মায়ের হৃৎপিণ্ড হঠাৎ থেমে যায়। কেমন আছেন ডাক্তার? ডাক্তার মায়াকে শান্ত করে উত্তর দিলেন, উনি এখন ভালো আছেন, চিন্তা করবেন না। এই কথা শুনে মায়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তার মায়াকে বলেন, ওনাকে কেমোথেরাপি দেওয়া শুরু হয়ে গেছে। জানেনই তো উনি ক্যান্সারের শেষ পর্যায়ে আছে। আমি আপনার কোনো মিথ্যে সান্ত্বনা দিতে চাই না। আমরা জানি ওনার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। আপনি কি নিশ্চিন্ত যে আপনি এত টাকা খরচ করতে চান? কথাটা শুনে মায়ার চোখের পানি চলে আসে। আমার পাপা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। আমি আমার পাপাকে কোনো মূল্যে হারাতে চাই না। যত টাকাই খরচ হোক না কেন, আমি করতে রাজি আছি।
নির্দ্বিধায় ওনার ট্রিটমেন্ট চালু রাখুন। ডাক্তার মায়াকে শান্ত করে বলেন, আমি বুঝতে পেরেছি, চিন্তা করবেন না, উপরওয়ালার উপর ভরসা করুন। ওনার কেমোথেরাপি শুরু করার সময় হয়ে গেছে, আপনি বিলটা জমা করে দিন। আর হ্যাঁ, ওনার কিন্তু অনেক দামি দামি মেডিসিন লাগবে, তাই সবসময় টাকা রেডি রাখবেন। মায়া একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথাটা একটু নেড়ে বলল, হ্যাঁ অবশ্যই, টাকা রেডি আছে, চিন্তা নেই আপনাদের কাজ করুন। কেবিন থেকে বেরিয়ে মায়া প্রথমেই বিল কাউন্টারে যায়, সেখানে বিল পরিশোধ করে। এরপর হসপিটালে একটা নির্দিষ্ট কেবিনে প্রবেশ করে ও। ওখানে একজন লোককে শুয়ে থাকতে দেখা যায়। লোককে বেশ প্রাণহীন দেখাচ্ছে, মাথা থেকে বেশ কিছু চুল উঠে গেছে, জামা পরানো না থাকলেও শরীরের সব হাড় গোনা যাবে। ওনাকে দেখতে অবিকল একটা মৃতদেহের মতো লাগছে। এই অবস্থায় লোকটিকে দেখা মায়া খুব কষ্ট পাচ্ছিল, কারণ ওই লোকটি আর কেউ নয়, মায়ার পিতা। তিনি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। ধীরে ধীরে ক্যান্সারের কারণে তার সম্পূর্ণ শরীর ফাঁপা হয়ে গেছে। মায়া তার সাহস জোগাড় করে এবং তার বাবার বেডের কাছে এগিয়ে যায়। সে আড়ালে তার মুখের দুঃখ লুকিয়ে রাখে। বিছানায় নির্জীব শুয়ে থাকা লোকটি মায়াকে দেখে যেন তার শরীরে প্রাণ ফিরে আসে, চোখ চকচক করে ওঠে। উনি ওনার কাঁপা কাঁপা হাত এগিয়ে দিয়ে মায়াকে কাছে আসতে ইশারা করে। ওর পাপার হাত ধরে বেডের কাছে একটু চুল টেনে নিয়ে বসে। পাপা, কেমন আছো তুমি? জানো, আমি এইমাত্র ডাক্তারের সাথে কথা বলে আসলাম। ডাক্তার কি বলেছে জানো? তিনি বলেছেন যে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ঠিক আগের মতো। লোকটা জানতেন মায়া তাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। সে যে অবস্থায় আছে সেখান থেকে শুধু মৃত্যুর দিকে যেতে পারে, জীবনে বেঁচে থাকার দিকে নয়। তবুও মায়া তাকে উৎসাহ দিচ্ছিল। উনি জানতেন মায়া খুব কষ্ট পাচ্ছে, আর সেই কষ্টে আর হাসি আড়াল লুকিয়ে রেখেছে। বাবা তো তাই সব বুঝেন। উনি নিজের জন্য নয়, তার মেয়ের জন্য চিহ্নিত ছিল। মায়া দেখতে খুব সুন্দর এবং নিষ্পাপ ছিল। জানে না উনি থাকলে ওনার মেয়ে এই দুনিয়ায় কিভাবে বাঁচবে। ওনার নাম আশরাফ তালুকদার, মধ্যবিত্ত পরিবারের মানুষ তিনি। ওনার বাবা অর্থাৎ মায়ার দাদা এবং আবরামের দাদা ছিলেন ছোটবেলার বন্ধু। অনেক আগে তারা দুজনে মায়া আর আবরামের বিয়ে ঠিক করে রেখেছিল, আর আবরাম বিয়ে করে নিলেও তার মানতে রাজি ছিল না, যেহেতু তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা দেওয়া হয়েছিল। মায়াকে ওদের বাড়িতেও আনতে দেয়নি, এই বলে যে ওই মেয়ে যদি ওই বাড়িতে আসে তাহলে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। আবরামের দাদা শেষ ইচ্ছে হিসেবে চেয়েছিল দুজনের বিয়ে হোক। দাদার ইমোশনাল ব্ল্যাকমেলে বাধ্য হয়ে আবরাম মায়াকে বিয়ে করে নেয়, কিন্তু তারপর মায়ের মুখও দেখতে চায়নি। বিয়ের কিছু মাস পরে আবরামের দাদা মারা যান। বর্তমান আশরাফ, আমাকে মিথ্যে সান্ত্বনা দিও না মামুনি। আমি জানি আমার হাতে বেশি সময় নেই, পৃথিবীর কোনো চিকিৎসায় আমাকে সারিয়ে তুলতে পারবে না। আমি নিজেকে নিয়ে চিন্তিত নই, আমি তোমাকে নিয়ে চিন্তিত। তুমি আমাকে এত বড় হাসপাতালে ভর্তি করেছো আমার চিকিৎসার জন্য, কিন্তু এখন তার খরচ তুমি কিভাবে বহন করবে? তুমি আমায় বাড়ি নিয়ে চলো, আমি তোমার সাথে সময় কাটাতে চাই, আমি এই হাসপাতালে মরতে চাই না। মায়ের সাথে সাথে তার বাবাকে বাধা দিয়ে বলল, পাপা থামো, তুমি, তোমাকে কতবার বলেছি এমন ফালতু কথা বলবে না, তোমার কিছুই হবে না, ঠিক আগের মতো সুস্থ হয়ে যাবে দেখো। হঠাৎই আশরাফ সাহেবের নজর যায় মায়ের গলার দিকে। যদিও মায়া মাথা সহ গলা ঢাকা দিয়ে রেখেছে, কিন্তু ওর একটু অসাবধানতায় ওড়নাটা হালকা সরে গেছে, আর সেই কারণে দৃশ্যমান হয়ে আছে গলা ও ঘাড়ের মাঝ বরাবর একটা লাল দাগ। উনি কাঁপা কাঁপা হাতটা তুলে আঙুল বাড়িয়ে বললেন, তোর গলায় কী হয়েছে মা, এমন লাল হয়ে আছে কেন? মায়া চমকে উঠল, তাড়াতাড়ি করে গলায় হাত দিল। হাত দিতে জায়গাটি হালকা ব্যথা বা অনুভব হলো। ও তাড়াতাড়ি ওড়না ঠিক করে বলল, ও কিচ্ছু না বাবা, পোকায় কামড় দিছিল, চুলকানোর ফলে হয়তো লাল হয়ে গেছে। আশরাফ সাহেব চিন্তিত গলায় বলেন, সে কি, ওখানে কিভাবে পোকা কামড়ালো? ডক্টর দেখিয়েছিস? কোনো বিষাক্ত পোকা নয় তো? মায়া মুখে হাসি ফুটিয়ে বলল, না পাপা, কোনো বিষাক্ত পোকা নয়, তুমি চিন্তা করো না তো। এই হসপিটালটা তো প্রাইভেট হসপিটাল, অনেকটা খরচ হয়, এক এক দিনের জন্য অনেক বিল লাগে, এত টাকা কোথা থেকে পাচ্ছ তুমি? কোনো ভুল কাজ?
আশরাফ এই কথা বলতেই মায়ের তাড়াতাড়ি উত্তর দেয়, পাপা, আমি একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। এই চাকরির ভিত্তিতে তোমার চিকিৎসার জন্য লোন নিয়েছে। এত ভাবতে হবে না। আশরাফ সাহেবের মুখটা দুঃখী দুঃখী হয়ে যায় লোনের কথা শুনে। মায়া তার পাপাকে এমন দেখতে পারে না। ও ওর পাপার হাতে হালকা চুমু খেয়ে বলে, পাপা, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কিছু হতে দেব না, কিছু না। আশরাফ হালকা এসে মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। বাবা কেমন নিষ্প্রাণ অবস্থায় দেখে মায়ের খুব কষ্ট হয়। আল্লাহ জানে তাকে নিয়ে কী খেলা খেলছে। ছোটবেলায় তার মাকে ছিনিয়ে নিয়ে গেছে উনি। এরপর বিয়ের 1 বছরের মাথায় ডিভোর্স। এখন ওর বাবার শেষ ভরসা। আল্লাহ তাআলা এখন তাকেও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ও ওর বাবাকে বাঁচানোর জন্য নিজের কতটা মূল্যবান জিনিস হারিয়েছে তা একমাত্র ওই জানে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে ওর কাছে ওর বাবার জীবন। মায়া মনে মনে বলল, আই এম সরি পাপা, আমি কি করছি তা বলতে পারবো না। তবে তোমার জীবন বাঁচাতে আমি যে কোনো প্রান্তে যেতে প্রস্তুত। আমি জানি আমি যা করেছি তা খুবই অন্যায়। যেই রাস্তায় আমি নেমেছি এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে এবং আমি কখনো এ থেকে বেরিয়ে আসতে পারবো না। তবে আমিও তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দিও। পাপাকে খাবার ও ওষুধ দেওয়ার পর মায়া তার বাড়িতে ফিরে আসে। রান্না করে খাওয়ার মতো মানসিক বল ও শারীরিক শক্তি কোনোটাই নেই। তাই বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছে ও। জানে এত সহজে খাবার গলা দিয়ে নামবে না, কিন্তু ওকে বেঁচে থাকতে হবে ওর পাপার জন্য। কোনো মতে সেই খাবার অল্প একটু খেয়ে একটি পেন কিলার খেয়ে নেয়, কারণ ওর শরীরে প্রচুর ব্যথা হচ্ছিল। আর হবে নাই বা কেন, আরমান তো পুরো পশুর মতো আচরণ করেছে ওর সাথে। বিছানায় শরীরটা এলিয়ে দিতে ক্লান্তিতে 2 চোখে ঘুম ভেঙে আসে। রাতে মায়া রেডি হয়ে ক্লাবে পৌঁছালেই ক্লাবের মালিক সুইটি ব্যানার্জি মায়াকে তার কাছে ডাকে। মায়া ক্লাবের মালিকের কাছে পৌঁছে বলল, ম্যাম, আমাকে আপনি ডেকেছিলেন? ক্লাবের মালিক মায়ের দিকে তাকিয়ে বলেন, আরে মায়া, তুমি এসেছো, ভালোই হলো। আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। তোমার ফোনের ঠিকানা পাঠিয়েছি, আজ রাতে তোমাকে ওখানে যেতে হবে। মায়ার ঠিকানা দেখার সাথে সাথে অবাক চোখ তাকায়। শাওরিয়া ম্যানশন। ক্লাবের মালিক একটু উত্তেজিত হয়ে বলেন, জানো, তোমার সার্ভিস ওনার এত ভালো লেগেছে যে তোমাকে পুরো 1 মাসের জন্য ভাড়া করে নিয়েছে। তোমার ভাগ্য খুলে গেছে মায়া, তুমি টাকার সমুদ্রে সাঁতার কাটবে। মায়া যেন আকাশ থেকে পড়লো, কারণ ও এটা মোটেও আশা করেনি। মায়াকে অবাক করে দেখে উনি বললেন, কি খুব অবাক হয়েছে তো? হওয়ারই কথা। মায়া যেন নিজের হুঁশে ফিরে পেল। 1 মাস খুব বেশি হয়ে গেল না? ক্লাবের মালিক চোখ ঘুরিয়ে বললেন, তো এতে আশ্চর্য হওয়ার কি আছে? মেয়েরা এই সুযোগের জন্য মুখিয়ে থাকে, আর তুমি এত ভালো সুযোগ পেয়ে তুমি নাও। যাও, তাড়াতাড়ি ওই অ্যাড্রেসে চলে যাও। আমি ওনার থেকে টাকা নিয়ে নিয়েছি, এখন তোমাকে যেতেই হবে, না হলে আমার ব্যবসা লাটে উঠে যাবে। ওনার কথা শোনার পর মায়া শুধু মাথা নাড়ল। ও তখনও বিভ্রান্ত এবং অবাক ছিল, কিন্তু এখন ওর অনেক টাকার প্রয়োজন, কিচ্ছু করার নেই। মায়া মনে মনে বলে, জানি না আমার ভাগ্যে আর কি কি আছে। শাহরিয়ার ম্যানশন। মায়া অটো থেকে নেমে শাহরিয়া ম্যানশনের গেটের সামনে দাঁড়িয়ে আছে। যেই বাড়িতে তার বউ হয়ে ঢোকার কথা ছিল, সেই বাড়িতে আজ রক্ষিতা নামে ঢুকতে হচ্ছে। বিয়ের পর আরমান মায়াকে তাদের বাড়ি নিয়ে আসেনি। বিয়েটা মায়াদের বাড়িতেই হয়েছিল। কবুল বলার পর আর 1 মুহূর্ত ওদের বাড়িতে থাকেনি, চলে গিয়েছিল নিজের ফ্ল্যাটে। আর বলেছিল, ওই মেয়ে যদি ওদের বাড়িতে আসে তাহলে ওই বাড়িতে আর কোনোদিন পা রাখবে না, সারা জীবনের জন্য পাড়ি দেবে বিদেশে। আরমানের মা চায়নি ছেলেকে হারাতে, তাই বাধ্য হয়েই মায়াকে তার বাবার বাড়িতে রেখে এসেছিল। মায়াও অনেক ভেঙে পড়েছিল, কিন্তু নিজেকে শক্ত করে নিয়েছিল শুধুমাত্র ওর বাবার কথা ভেবে। ওর বাবার যে এই দুনিয়ার কেউ নেই ও ছাড়া। মায়া গেটের সামনে গিয়ে দারোয়ানকে ডাক দিল। দারোয়ান মায়ের পরিচয় জিজ্ঞেস করতেই মায়া কী উত্তর দেবে ভেবে পেল না। শুধু বলো মিস্টার আরমান তাকে আসতে বলেছিল, তার সাথে দরকার আছে। দারোয়ান কল করলো আরমানের পার্সোনাল মেটকে। মেট যাওয়ার পারমিশন দিয়ে দারোয়ান গেট খুলে দিল। মায়া ভিতরে প্রবেশ করলো, আর চারদিকে সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল। রাজপ্রাসাদের মতো ডুপ্লেক্স বাড়ি, গেট থেকে সোজা মোড়ানো বিছানা,
বিছানো রাস্তা কিছুটা গিয়েই 3 ভাগ হয়ে গেছে, মাঝখানে পানির ফোয়ারা। একটি রাস্তা গেছে বাড়ির মেইন গেট পর্যন্ত, আরেকটি গাড়ি গ্যারেজে, এবং আরেকটি সুইমিং পুল ও বাগানের দিকে। বাগানে বিভিন্ন রকমের গাছ, আর সেই গাছে বিভিন্ন রং বেরঙের ছোট ছোট লাইট লাগানো। এটি রাত্রিবেলা হলেও চারদিকে দিনের আলোর মতো স্পষ্ট। চারদিকের সৌন্দর্য দেখে মায়া মুগ্ধ হয়ে গেল। চারদিকে দেখতে দেখতে এগিয়ে গেল বাড়ির মেন দরজার কাছে। কেন জানি মায়ার আজ খুব ভয় করছে। কাঁপা কাঁপা হাতে কলিং বেল চাপ দিল মায়া। আরমান নিজের রুমে সোফায় বসে আছে, চোখ বন্ধ করে, ও চোখের উপর এক হাত দিয়ে। কি হচ্ছে ওর সাথে? ও কিছুই বুঝতে পারছে না। আজ যখন ও ক্লাব থেকে বেরিয়ে অফিসে গেল, তখন অফিসে কোনো কাজেই মন বসাতে পারছিল না। বারবার শুধু মায়ের কথাগুলো মনে পড়ছিল। কেন জানি ও মানতে পারছিল না যে মায়া আজ অন্য কোনো পুরুষের সাথে রাত কাটাবে। সারাটা দিন ও নিজের কাজে মন বসাতে পারেনি। যেই মায়ার ডিভোর্সের লেটারের সাথে ওর দেওয়া টাকা ফিরিয়ে দিয়েছিল, সেই মায়া আজ নিজের ইচ্ছে পূরণের জন্য এই রাস্তায় নেমেছে। সেটা কিছুতেই মানতে পারছে না ও। কিভাবে মানবি? ও যে খুব ভালো করে বুঝতে পেরেছিল ওটা মায়ের প্রথমবার ছিল। কিন্তু মায়া যে বলেছিল ও এর আগে অন্যের সাথে, না না, আর কিছুই ভাবতে পারছিল না আরমান। ওর মাথা হ্যাং হয়ে যাচ্ছিল। মায়া কেন ওকে মিথ্যে বলছিল তাহলে? কেন ও নিজেকে আরমানের চোখে খারাপ বানাতে চাইছিল? কিছু বুঝতে পারছে না আরমান। তাই আর কোনো কিছু না ভেবে কল লাগিয়েছিল সেই ক্লাবের মালিককে। টাকা দিয়ে কিনে নিয়েছে মায়াকে 1 মাসের জন্য। মায়ার আসার সময় হয়ে গেছে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আরমান সোফায় আটচাওয়া হয়ে শুয়ে নিজের কাছে নিজের কথা ভাবছিল আর বিরক্ত হচ্ছিল। ও কেন এত আগ্রহ দেখাচ্ছে মায়ের বিষয়ে? কেনই বা রাগের মাথায় হুট করে মেয়েটাকে 1 মাসের জন্য কিনে নিল ও? আর কেনই বা মায়ের সাথে রাগের মাথায় রাত কাটালো? কী থেকে কি হয়ে গেল কিচ্ছু বুঝতে পারছে না। ও তো ক্লাবে কোনো মেয়ের সাথে রাত কাটানোর জন্য যায়নি। তাহলে ও তো ওর একটা ডিলের জন্য গিয়েছিল। ও তো মায়াকে ডিভোর্স দিয়েছিল ওর একমাত্র ভালোবাসা মাইশার জন্য। তাহলে কেন আবার ওই মেয়েটাকে ওর জীবনে ঢুকতে দিল? ওর মাইশা কি ওর ঠকানো হলো না? মাইশা, ও তো এখনও ওর মাইশার কোনো খবরই পায়নি। কোথায় আছে, কেমন আছে, আদৌ কি এই দুনিয়ায় বেঁচে? না না, কি ভাবছে ও এইসব? মাইশা আছে, কিচ্ছু হতে পারে না ওর। ঠিক একদিন খুঁজে পাবে ওর মাইশাকে। হঠাৎ দরজা নক হওয়ার শব্দে নিজের ভাবনা থেকে বেরিয়ে এলো আরমান। সোজা হয়ে বসে দরজার ওপাশ থেকে ব্যক্তিকে আসার অনুমতি দিয়ে বলল, কামিন। দরজা খুলে প্রবেশ করলো আরমানের পার্সোনাল বেডরুমে। এই রুমে এই রুবি আরমানের সমস্ত কাজ করে। আরমানের খাওয়া দাওয়া, রুম গোছানো, কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত যাবতীয় কাজ রুবিই করে। বয়স 26-এর কাছাকাছি। রুবি রুমে ঢুকে বলল, স্যার, যেই মেয়েটির আসার কথা ছিল উনি এসে গেছেন। আরমান বুঝতে পারল রুবি মায়ের কথাই বলছে। আরমান বলল, ঠিক আছে, তুমি ওকে আমার রুমে পাঠিয়ে দাও, আর দরকার হলে আমি তোমায় ডেকে নেব। রুবি, ওকে স্যার। এই বলে রুবি নিচে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই দরজায় আবার নক হওয়ার আওয়াজ হয়। আরমান বুঝতে পারে এটা মায়াই হবে। আরমান বুঝতে পারে এটা মায়াই হবে। আরমান আসার অনুমতি দিয়ে মায়া আস্তে করে দরজা খুলে রুমে প্রবেশ করে। মায়ার চোখ যায় সোফায় চোখ বন্ধ করে বসে থাকা আরমানের উপর। আরমান, তো চলে এসেছো তুমি? অনেকটা তো লেট করে দিয়েছো। মায়া আরমানকে বলে, আমার বস আমাকে বলেছিল যে আপনি আমাকে 1 মাসের জন্য ভাড়া করেছেন, মিস্টার আবরাম শাহরিয়ার। আমি জানতাম না যে আমার সার্ভিস আপনি এতটা পছন্দ করবেন। শুধু আপনার কারণে আমার অন্য ক্লায়েন্টটা খুবই হতাশ। আজ আমি অন্য কারোর সাথে যেতে চাইছিলাম। আমি তার জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু ক্লাবে পৌঁছে আমি জানতে পারি যে আমাকে আপনার কাছে আসতে হবে। তাই আমাকে অন্য ক্লায়েন্টের সাথে আমার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। মায়া কথাগুলো নিজের মতো করে সাজিয়ে মিথ্যে বলে। এগুলো শুনে আরমান তার হাতের মুঠো শক্ত করে নেয়। উঠে এসে মায়ের কাছে দাঁড়ায়। তারপর মায়াকে একবার উপর থেকে নিচ অবধি দেখে নিয়ে বলে, তাহলে তুমি আজকে এই পোশাক পরে অন্য কাউকে খুশি করতে যাচ্ছিলে বুঝি? আরমান ব্যঙ্গাত্মক গলায় কথা বলে, কারণ আজ মায়ের পরনে ছিল সিম্পল 3 পিস, আবার মাথাতেই ওড়না দেওয়া। মায়া আমতা আমতা করে বলল, হ্যাঁ,
আসলে আজ হোস্টেলে যাওয়ার কথা ছিল, আমি ওখানে আমার ড্রেস চেঞ্জ করে নিতাম। একেবারে হট ড্রেস পরে তো আর বাইরে বের হওয়া যায় না সব সময়। আরমান তাচ্ছিল্য হেসে বলে, ওহ তাই বুঝি? এই কাজ করতে লজ্জা লাগে না, আর হট ড্রেস পরে বাইরে বের হতে লজ্জা লাগে? বাহ, তোমাকে লজ্জা বলতে কিছু আছে তাহলে? মায়া আরমানের কথায় কষ্ট পেলেও তা মুখে প্রকাশ করলো না। মুখে হাসি নিয়ে মায়া বলে, ওহ মিস্টার, এসব কথা বাদ দিন, কাজের কথায় আসুন। আমি আপনার কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরতে চাই। আরমানের মুখের অভিব্যক্তি আরও কঠিন হয়ে যায়। খুব তাড়া দেখছি তোমার এই কাজ করার জন্য। আচ্ছা যাও, আমার ডিনার নিয়ে আসো আমার রুমে। তোমার জন্য এখন আমার ডিনার করা হয়নি, আর অবশ্যই নিজ হাতে রান্না করে আনবে। কথাটা শুনে মায়া যেন আকাশ থেকে পড়ল। হোয়াট? আমি মনে হয় ভুল শুনেছি, কি বলেন আরেকবার বলুন। হারমান চোখ শুরু করে বলল, তুমি ঠিকই শুনেছ, আমি তোমাকে বলেছি। আরমান চোখ শুরু করে বলল, তুমি ঠিকই শুনেছ, আমি তোমাকে বলেছি আমার জন্য রান্না করে আনতে। আরমান চোখ শুরু করে বলল, তুমি ঠিকই শুনেছ, আমি তোমাকে বলেছি আমার জন্য রান্না করে আনতে। মায়া ভুরু কুঁচকে বলে, আমাকে কি আপনার বাড়ির মেড মনে হয়? আমি তো এখানে রান্না করতে আসিনি। আমার কাজটা ঠিক কি আপনি খুব ভালো করেই জানেন। তাই আমি আপনার জন্য রান্না করতে পারবো না। আরমান, আমি তোমাকে কিনে নিয়েছি পুরো 1 কোটি টাকার বিনিময়ে। এখন তোমার একমাত্র দায়িত্ব আমাকে খুশি করা। অন্য কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকানোর অনুমতি নেই তোমার। আমি যা বলবো তুমি নিঃশব্দে শুনবে, অস্বীকার করার কোনো জায়গাই নেই। নিচু গলায় মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল আবরাম শাহরিয়ার। তার কণ্ঠে ছিল এমন এক শীতলতা যেন প্রতিটি শব্দে বরফে মোড়ানো আগুন। আর মায়া, মায়া কাঁপছিল, ভয় নয়, অজানা এক শিহরণে। তার লোমকূপ দাঁড়িয়ে গেল, শরীরের প্রতিটি রঙে ছড়িয়ে পড়ল সেই দম্ভী পুরুষের অধিকার বোধের টইটুম্বর নিঃশ্বাস। মায়া এক ঝাটকায় আবরামের থেকে দূরে সরে এলো। তারপর রাগ নিয়ে বলল, হ্যাঁ, আপনি আমার কিনেছেন, কিন্তু এই কাজের জন্য তো নয়। আমার কাজ শুধু আপনাকে বিছানায় খুশি করা, আপনার বাড়ির কাজের লোক হয়ে তো আসেনি। আরমান, তুমি কি পেপারে সাইন করার সময় দেখোনি ওখানে কী কী শর্ত দেওয়া ছিল? ওখানে স্পষ্ট করে বলা আছে, এই 1 মাস আমি যা যা করতে বলবো তুমি তাই তাই করবে। তাতে ঘর মোছা হোক বা রান্না করা হোক বা আমার জামা কাপড় ধোয়া, আমি যা যা বলবো সব তোমার শুনতে হবে। মায়া অবাক হয়ে বলল, পেপার? কিসের পেপার? কি সব বলছেন আপনি? এই কথা তো ছিল না। আরমান, এখানে আসার আগে কন্ট্রাক্ট পেপারে সাইন করে আসুনি তুমি? তোমার বস তোমার সাইন নেয়নি? আমার মনে হয় ওই পেপারটা তোমার ওই ব্যাগে আছে, দেখে নিতে পারো। মায়ের মনে পড়ে গেল পেপারে সাইন করার কথা। মায়া যখন ক্লাব থেকে বেরিয়ে এসেছিল তখন ওর বস আবার ওকে কল করে ডাকে। মায়া গেলে মায়াকে একটা পেপার দেয় সাইন করার জন্য। মায়া জিজ্ঞাসা করলে ওর বস জানায় ওদের এখানে কাজ করতে এটাতে সাইন করতে হয়। মায়াও আর কোনো কিছু না ভেবেই ওই পেপারে সাইন করে দেয়। সাইন করা হয়ে গেলে মায়াকে যেতে বলে। মায়াও চলে আসছিল, কিন্তু ক্লাব থেকে বেরানোর আগেই ওর বস আবার ওর পিছু পিছু ছুটতে ছুটতে আসে আর একটা ফাইল ধরিয়ে দেয় মিস্টার আরমান শাওরিয়াকে দেওয়ার জন্য। মায়া তাড়াতাড়ি ওর হাতে থাকা ব্যাগটা খুলে ফাইলটা বের করে, আর ফাইল থেকে বের করে সেই সাইন করা কাগজ। আর কাগজটা পড়ে দেখতে মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মায়া তাড়াতাড়ি ওর হাতে থাকা ব্যাগটা খুলে ফাইলটা বের করে, আর ফাইল থেকে বের করে সেই সাইন করা কাগজ। আর কাগজটা পড়ে দেখতে মায়ের মাথা যেন আকাশ ভেঙে পড়ে। একটা ডিল করা হয়েছে, সেখানে মায়াকে 1 কোটি টাকার বদলে 1 মাসের জন্য কিনে নেওয়া হয়েছে মায়ের সম্মতিতে। এই 1 মাস আরমান যা যা বলবে মায়াকে সব শুনতে হবে। আর মায়া যদি এই ডিল ক্যান্সেল করতে চায় তাহলে মায়াকে 1 কোটি টাকা ফেরত দিতে হবে। আর মায়া আর ভাবতে পারছে না, মাথাটা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। মায়া কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, কি? কিন্তু উনি তো আমায় মিথ্যে করে সাইন করিয়েছিল। আর আর এই 1 কোটি টাকা তো আমি নেইনি, ফাঁসানো হয়েছে আমায়। আমি এই ডিল মানি না। আরমান, হ্যাঁ,
1 কোটি টাকা তুমি নেওনি, ঠিক আছে, কিন্তু তোমার বস 50 লক্ষ নিয়েছে আর তোমাকে 50 লক্ষ দেওয়া হবে। আর তোমার বস তোমাকে কি সাইন করিয়েছে সেটা তোমাদের ব্যাপার। আমি তো কাগজে সব শর্ত লিখিয়ে দিয়েছি। এখন তুমি যদি শর্ত না পড়ে সাইন করো, এতে তো আমার কিছু করার নেই। আমার কথাগুলো বলতে বলতে মায়ের হাত থেকে ডিলের পেপারটা কেড়ে নিল। মায়া তো স্তব্ধ হয়ে গেছে। ওর সাথে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। কিভাবে ও লোকটার সাথে বলবে যে ওর সাথে সংসার না করে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর মায়া তা ভালোবেসে ফেলেছিল এই লোকটা। তাহলে কি করবে ও এখন? না, কিছুতেই ও লোকটার সাথে থাকতে পারবে না। মায়ার কোনো কিছু না ভেবে ওর ব্যাগ থেকে মোবাইল বের করে কল লাগালো ক্লাবের বসকে। ওপাশ থেকে কল রিসিভ হতে মায়া বলে উঠল, মায়া ম্যাম, কিভাবে পারলেন আমার সাথে এইভাবে প্রতারণা করতে? কেন আমাকে মিথ্যে বলে সাইন করালেন পেপারে? ওপাশ থেকে বলে উঠল, কিসের কথা বলছো মিস মায়া? মায়া গলার ঝাঁজ নিয়ে বলল, যে কন্ট্রাক্ট পেপারে আমার সাইন নিয়ে আপনি আমাকে বিক্রি করে দিয়েছেন 1 কোটি টাকার বদলে আরমান শাহরিয়ারের কাছে, তার কথা বলছি। ক্লাবের বস, আমি তো বলেছিলাম যে আমাদের এখানে এই কাজ করলে পেপারে সাইন করতে হয়। হ্যাঁ, কারোর সাথে এক রাত কাটালে সাইন করতে হয় না, তবে কোনো ক্লায়েন্ট যদি কাউকে 1 সপ্তাহ বা তারও বেশি দিনের জন্য বুকিং করে, তাহলে আমরা পেপারে সাইন করিয়ে নিই। মায়া অসহায় গলায় বলল, ম্যাম, আমি এই কাজটা করতে পারবো না। আপনি ওনার টাকা ফিরিয়ে দিন। ক্লাবের বস অবাক হয়ে বলল, হোয়াট? কি বলছো তুমি? এটা কোনোভাবেই সম্ভব নয়। আর ওনার থেকে টাকা নিয়ে নিয়েছে। আর কাগজটা তুমি পরে দেখোনি, সেটা তোমার ব্যাপার। আমরা তো আর জোর করে সাইন করাইনি। আর কাগজটা পরে দেখেছো তো? ডিল ক্যান্সেল করালে ওনাকে 1 কোটি টাকা ফেরত দেওয়া লাগবে। আর আমি নিয়েছি 50 লক্ষ টাকা, আর ওনাকে আমি 1 কোটি টাকা দিতে পারবো না। আর তোমাকেও এই 1 মাসের জন্য 50 লক্ষ টাকা দেওয়া হবে। তোমার তো ভাগ্য ভালো যে তুমি আরমান শাহরিয়ার মতো একজন ক্লায়েন্ট পেয়েছো। সব মেয়েরা এই সুযোগের জন্য মুখিয়ে থাকে, আর তুমি পেয়ে হারাতে চাইছো। মায়া, কিন্তু ম্যাম, তাই বলে আমি ওনার বাড়িতে কাজের লোকের মতো কাজ করব? ক্লাবের বস, হ্যাঁ, কাগজে তো লেখাই আছে উনি যা যা বলবেন তোমার সব শুনতে হবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে উনি যা বলছেন করো। মায়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উনি ফোনটা কেটে দিলেন। আরমান এতক্ষণ সোফায় বসে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে মায়ের কথা শুনছিল। কল কেটে দিতেই আরমান সিগারেটটা স্টেটেজে গুঁজে দিয়ে মায়ের কাছে উঠে আসলো। তারপর মায়ের কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলল, ভয় লাগছে মিস মায়া তালুকদার? ভয় নেই, আমি শুধু তোমায় দিয়ে আমার সমস্ত কাজ করাবো, তোমার গায়ে হাত দেব না। মনে নেই বলেছিলাম, এই আরমান শাহরিয়ার যেই শরীরে একবার হাত দেয় সেই শরীরে দ্বিতীয়বার আর হাত দেয় না। আমি তোমার কাজের লোক বানিয়ে রাখতে চাই, তাই ভয় নেই। তুমি তো আবার নিজের শখ পূরণের জন্য সব কিছু করতে পারো, আর এই কাজ করতে পারবে না? আর এই কাজের জন্য যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হবে তোমায়। মায়া মনে মনে ভাবলো, এই কাজটা করাই ভালো হবে ওর জন্য। এই কাজটা করলে ওকে তো আর বিভিন্ন পুরুষের বিছানায় যেতে হবে না। হ্যাঁ, ওর একটু কষ্ট হবে, যেহেতু আরমানকেও ভালোবাসতো না। ও ওর বাবার জন্য সব কষ্ট সহ্য করে নেবে। এই কাজটাই ভালো হবে ওর জন্য। মায়া, আমি রাজি। আমার কি করতে হবে বলুন? আরমান, বাহ, এই তো, এটাই আমি চাইছিলাম। তোমার জন্য আমার এখনও ডিনার করা হয়নি, যাও গিয়ে আগে রান্না করে আনো। ওয়েট, রুবিকে ডাকি তো, ও তোমাকে সব কাজ বুঝিয়ে দেবে। এই বলে আইমান ইন্টারকমে রুবিকে কল করে এবং ওর রুমে আসতে বলে। সোফায় গিয়ে ল্যাপটপের কোলে নিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যে আরমানের ঘরের দরজায় নক হলো। আরমান আসার অনুমতি দিলে রুবি রুমে প্রবেশ করলো। আরমান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রুবির দিকে তাকিয়ে বলল, আরমান, রুবি, ওর নাম মায়া, আজ থেকে তোমার জায়গায় ও কাজ করবে, তুমি ওকে সব কাজ বুঝিয়ে দাও। রুবি এটা শুনে ভীতু গলায় বলল, কিন্তু স্যার, উনি আমার জায়গায় মানে? কাজ করলে আমার কি হবে? আমি কোথায় যাব? বাড়িতে আমার অসুস্থ বাবা মা। রুবির কথার মাঝে আরমান ওকে থামিয়ে দিয়ে বলল, আরে থামো থামো, তোমার কাজ কেড়ে নিচ্ছি না আমি। তুমি তোমার মাইনে পেয়ে যাবে। তোমায় আমি 1 মাসের জন্য ছুটি দিলাম। তার জায়গায় ও কাজ করবে, আর তুমি তোমার এই 1 মাস মাইনে পেয়ে যাবে, চিন্তা নেই। রুবি, কিন্তু স্যার, আমার তো ছুটির দরকার নেই, আমার কাজগুলো করে নিতে পারবো।
আরমান কিছুটা রাগান্বিত হয়ে বলল, রুবি, আমার এটা একদম পছন্দ না যে কেউ আমার কথার উপর কথা বলবে। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করো। এটা আমার অর্ডার। যাও, ওনাকে রান্নাঘরটা দেখিয়ে দাও, উনি আমার জন্য রান্না করবে। তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে ঘুরে বলল, আর হ্যাঁ মায়া, তোমাকে বলেছি তোমার হাতে সময় আছে মাত্র 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে রান্না করতে হবে। আর রুবি, তুমি বিশেষভাবে খেয়াল রাখবে যেন ওকে কেউ সাহায্য না করে। রুবি মাথা নেড়ে সায় জানায়। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, আপনি আসুন আমার সাথে।